আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ঈদ, কাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। ঘাটে হুড়োহুড়ি, ফেরিতে ভিড়ের চাপে 5 জনের মৃত্যু। হাতের মুঠোয় জীবন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। এলো চীনের উপহারের 5 লাখ টিকা। করোনা সংক্রমণের হার 7-এর ঘরে, আরও 40 মৃত্যু। মিতু হত্যা মামলায় নতুন মোড়, সাবেক এসপি বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত সংখ্যা বেড়ে 54, সহিংসতা বাড়ছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে থাকছেন ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার সন্ধ্যায় রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের কোনো জায়গা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান মন্ত্রী। 14 মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আল্লাহ তাআলা 30টি রমজান আমাদেরকে পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল টেলিভিশন ও বাংলাদেশ বেতার তা একযোগে প্রচার করবে। এর আগে সর্বশেষ গত মাসে বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন হবে। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এবারও নানা বিধিনিষেধের মধ্যে এই ঈদ উদযাপন করতে হচ্ছে দেশবাসীকে। ঈদে ঘরমুখো মানুষের ঢলে প্রাণ গেল 5 জনের। মাদারীপুরে বাংলা বাজার ঘাটে যাত্রীদের চাপ ও হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়েছে আরও অনেকে। শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটেও নানা কৌশলে পদ্মা পার হচ্ছেন মানুষ। সড়ক মহাসড়কেও একই অবস্থা। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকালে শিমুলিয়া ঘাট থেকে রোরো ফেরি সাপরান ছেড়ে আসে বাংলাবাজার ঘাটে। যাত্রীরা নেমে গেলেও ফেরিতে মানুষের চাপে গরমে মারা যায় আঞ্চুর মাতব্বর নামে এক কিশোর। এছাড়া এনায়েতপুরি ফেরিতে হিট স্ট্রোকে আরো 4 জনের মৃত্যু হয়। অসুস্থ হয়েছে আরো অন্তত 12 জন। এদিকে সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় ভিড় বাড়ে যাত্রীদের। নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে তারা ঘাট এলাকায় প্রবেশ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় চেকপোস্ট বসিয়েও সামাল দিতে পারছে না তাদের। যারাও কিছু যায় অতি জরুরি প্রয়োজনে যায়, কারো বাবা মা অসুস্থ, কারো ভাই বোন অসুস্থ। পয়সা যা ছিল সব দিয়া খরচ করে আইছি, আর কোনো টাকা পয়সা নেই, ওপার কিভাবে যাবে? পদ্মা পার হতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটেও আসতে থাকে মানুষ, তবে ফেরি চলাচল স্বাভাবিক। বিআইডব্লিউটিসি জানায়, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পার করার সময় যাত্রীদেরকেও পার করে দেয়া হচ্ছে। এদিকে সড়ক মহাসড়কেও একই অবস্থা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাস না চললেও ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ সহ বিকল্প বাহনে বাড়ি ফিরছে মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না কেউ। এখানে একলা একলা কেমনি ঈদ কাটাকুটি আছে। দেশে যাচ্ছি, দেশে সবাই আছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গুনতে হচ্ছে 4-5 গুণ বেশি ভাড়া।
তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। বাসে কোনো আক্রান্ত হয়, কিন্তু কারে তো আরো বেশি চাপাচাপি করে বসে, ওইখানে হয় না। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ায় কর্মস্থল ছেড়ে নানা উপায়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষেরা। ঢাকার কাছে শিল্প এলাকা সাভার, গাজীপুর, বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন শহর থেকে বাড়ি ফিরতে পরিবহনের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঈদ করতে ছুটছে মানুষ, করোনার ভয় শিকেই তুলে রাজধানী ছাড়ার হিড়িক। পথে পথে প্রশাসনের অভিযান চললেও কে শোনে কার কথা। মালবাহী পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলে যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন বাড়ির পথে। দেখুন মানিক শিকদারের রিপোর্ট। বন্ধ দূরপাল্লার পরিবহন, মালবাহী ট্রাক ও পিকআপে গাদাগাদি করে যাত্রা, তাও আবার পুরো পথ যাওয়া যাবে না, ভাড়াও গুনতে হচ্ছে কয়েক গুণ। পরিবারের সাথে ঈদ করতে জীবনটা হাতের মুঠোয় পুরে বাড়ির পথে রওনা। সকালে রওনা দিতে বন্ধু এখানে সব বয়ে আছে, গাড়ি পাইতে আসে না, একটা সমস্যা। দীর্ঘ অপেক্ষার পর উপায়ন্তর না দেখে অনেকেই চেপেছেন মোটরসাইকেলে। সিলেট, চট্টগ্রাম সহ দূরের পথের ঝুঁকির যাত্রা। যেগুলো মোটরসাইকেলে দিচ্ছে এগুলো ভাড়া প্রচুর বলতেছে। হবিগঞ্জের ভাড়া চাচ্ছে আপনার 2000-3000 টাকা করে। লকডাউনে ঝুঁকিপূর্ণ যানবাহনের দিকে প্রশাসনের কঠোর অবস্থান থাকলেও দূরপাল্লার যাত্রীদের থামানো যাচ্ছে না কোনোভাবে। আমাদের এখানে কড়াকড়ি ইনস্ট্রাকশন, কোনো পিকআপ যাত্রী নিয়ে যেতে পারবে না। মাইক্রোবাস মাঝে মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা ওই যে পরিবারের কথা চিন্তা করে অনেকে ছুটি পাইছে। মহাখালী বাস টার্মিনালের ঠাঁই দাঁড়িয়ে আছে দূরপাল্লার বাসগুলো। একই চিত্র গাবতলী টার্মিনালের। তারপরও টার্মিনালের সামনে অপেক্ষা বিকল্প বাহনের জন্য। একটি প্রাইভেট কার বা মাইক্রোবাস আসার সাথে সাথে হুড়োহুড়ি। আমরা এসে মনে করছি প্রাইভেট কারে বা সিএনজিতে যাব, কিন্তু এখানে এসে সেটাও পাচ্ছি না। অভিযান চালাচ্ছে বিআরটিএ। মোটরসাইকেল ও পিকআপে যাতে দূরে যাত্রী বহন না করে সে তৎপরতা ছিল তাদের। আমরা নিয়মিত আসলে মোবাইল কোড করছি, অনেক ক্ষেত্রে ওদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আসলে এই মুহূর্তে যাতে ওরা বাড়িতে না যায়। এদিকে কাজ হারিয়ে ক্ষতির মুখে থাকা পরিবহন শ্রমিকরা ঈদের আগে ক্ষতিপূরণ দাবি করেছে। আমার গাড়িতে 10 দিন বসে, আমি 10 দিন খাবো কি? 2 সিটে একজন করে ছাড়লো, এই সমস্যাটা অন্তত একটু সমাধান হইতো। যত দ্রুত সম্ভব দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবি শ্রমিকদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চীন সরকারের উপহার 5 লাখ ডোজ সিনোফার্ম এর টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। উপহার গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, চীনের কাছ থেকে আরও টিকা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ওষুধ শিল্পের সক্ষমতা যথেষ্ট, তাই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে লাভবান হবে দুই দেশই। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জরুরি ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া পঞ্চম করোনা ভ্যাকসিন সিনোফার্ম এর কার্যকারিতা 79.34%। এরই মধ্যে চীন ছাড়াও কমপক্ষে 63টি দেশের মানুষ 2 ডোজের এই ভ্যাকসিন গ্রহণ করছে। গ্লোবাল গুডস ঘোষণার কার্যক্রমের অংশ হিসেবে এই টিকা বাংলাদেশকে 5 লাখ ডোজ উপহার দেয় চীন সরকার। চীন থেকে এই ভ্যাকসিন ও এডি সিরিঞ্জ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বুধবার সকালে দেশে এসে পৌঁছায়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এই টিকা। এ সময় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, নিজ দেশের চাহিদা থাকার পরও এই উপহার বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি চীনের দায়িত্বশীলতার অংশ। Solemn commitment of President Xi that China's COVID-19 vaccines will be made a global public good. পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে উৎপাদনে গেলে উপকৃত হবে দুই দেশ। So there is no reason to blame anyone. If we can go for a co-production, produce it in the vaccine format here, it possibly it will be win-win for both China and Bangladesh. জুন জুলাইয়ের দিকে সিনোফার্মের আরও ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এবং চায়নার সাথে কথা হয়েছে। We have discussed with the ambassador, honorable ambassador who is here, regarding supply of further vaccine. He assured to give vaccine before December, even in June, July. করোনার কঠিন এই সময়ে যারা সকল নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে বাড়ি গেছেন, তাদের অযথা ঘোরাঘুরি না করার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা যেন এই ভাইরাসটা ছড়িয়ে না দেয়, এই দিকে আমরা আহ্বান করব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19-এ 24 ঘন্টায় 40 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে। নতুন শনাক্ত 1140। দৈনিক সংক্রমণ হারও নিম্নমুখী 7.45%। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চীনের উপহার 5 লাখ সিনোফার্মের টিকা বিশেষ গ্রুপের লোকদের দেয়া হবে। আর বাণিজ্যিকভাবে কেনা টিকা এলে প্রথম ডোজের জন্য নিবন্ধনকারীদের দেয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে ঈদের স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়। চীনের উপহার হিসেবে আসা সিনোফার্মের টিকা কারা পাবেন তাও স্পষ্ট করা হয় বুলেটিন থেকে। এই যে টিকাটি এসেছে সেটি কিন্তু আমরা বিশেষ গ্রুপের লোকজনদেরকে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যারা মেডিকেল শিক্ষার্থী আছেন তাদেরকে, যারা নার্সিং শিক্ষার্থী আছেন তাদেরকে, এবং যারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে যারা মেডিকেল টেকনোলজি যারা আমাদের ল্যাবরেটরিতে কাজ করেন তাদেরকে। এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়, এবং তাদেরকে একই দিনে আমরা সবাইকে কিন্তু দিয়ে দেব না, তাদেরকে ভাগে ভাগে দেওয়া হবে। প্রথম ডোজের জন্য যারা নিবন্ধন করেছেন তারাও টিকা পাবেন, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বাণিজ্যিক ভিত্তিতে যে টিকাটি সরবরাহ করবার কথা, যেটি বাংলাদেশ সরকার কিনে নিবে, সেটিরও কিন্তু আলাপ আলোচনা চলছে, এবং আমরা মনে করি যে বন্ধুপ্রতিম চীনের কাছ থেকে আমরা খুব দ্রুত সাড়া পাবো, এবং সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যে ফার্স্ট ডোজের যে ভ্যাকসিনেশন যেটি বন্ধ হয়েছে সেটিকে আমরা আবার চালু করতে পারবো। এদিকে করোনায় একদিনে আরো 40 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,045। নতুন 1,140 জন সহ মোট শনাক্ত 7,77,397। সুস্থ হয়েছে 2,928 জন। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 16 জন ও চট্টগ্রাম বিভাগে 13 জন। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা 20। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার এখন 7.45%। সুস্থতার হার 92.39%। মৃত্যু 1.55%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পিবিআই এর রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান। এর আগে স্ত্রীকে খুনের অভিযোগে শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার হন বাবুল আক্তার। ইফরাজ নূর ও বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। মাহমুদ আক্তার মৃত্যু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা থাকার কথা জানার পর বুধবার পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মৃত্যুর বাবা। মামলায় আসামি করা হয় বাবুল আক্তার সহ 8 জন। মৃত্যুর বাবা মোশাররফ হোসেন ভূঁইয়ার অভিযোগ, বাবুল তার সহযোগীদের ব্যবহার করে মৃত্যুকে হত্যা করে। এই মামলা সে পরিকল্পনাকারী এবং আগের যে 7 জন আসামি তাদের সাথে সমন্বয় করে সে তার স্ত্রীকে খুন করছে। মামলা দায়েরের পরপরই বাবুল আক্তারকে পুলিশের গাড়িতে করে নেওয়া হয় চট্টগ্রাম আদালত ভবনে। মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিকটিমের পিতা জনাব মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আমরা বাবুল আক্তারকে অ্যারেস্ট করেছি এবং আজকে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করার পর আমাদের একটা রিমান্ড প্রেয়ার ছিল 7 দিনের। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং উইদিন 10 ডেজের মধ্যে প্রতিবেদনটা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশে আমরা জামিন পাই নাই, সন্তুষ্ট হয়েছে। আমরা আমরা উচ্চ আদালতে যাব। সোমবার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তদন্তে হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা থাকার প্রমাণ পায় পিবিআই। এর পরপরই বাবুল আক্তারের দায়ের করা হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। 2016 সালের 5 জুন ওয়ার নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে যাওয়ার পথে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। ঘটনার পর একটি মামলা করেন বাবুল আক্তার। মামলাটি শুরুতেই গোয়েন্দা পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের ভার যায় পিবিআইয়ের হাতে। ঘটনার 5 বছর পর হত্যা মামলাটি নতুন মোড় নিল। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত ভারতীয় নাগরিক গায়ত্রী অম্মার সিং এর সাথে প্রেমে জড়িয়ে পড়লে ভাড়া করা খুনি দিয়ে স্ত্রী মিতুকে হত্যা করেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। মৃতের বাবা মোশাররফ হোসেনের করা মামলায় বাবুল গায়ত্রী সম্পর্কেও এমন তথ্য উঠে এসেছে। মামলার বিবরণে রয়েছে গায়ত্রীর উপহার দেওয়া 2টি বইয়ের একটিতে রয়েছে বাবুল আক্তারের সাথে প্রথম দেখা সহ কিছু রোমান্টিক মুহূর্তের বর্ণনা। বাকিটা জানাচ্ছেন রফিকুল বাহার।
মিতু হত্যা মামলাটি তাড়াতাড়ি শেষ করার জন্য উচ্চ আদালত থেকে নির্দেশনা দেওয়া হলে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। জরুরি তলব করা হয় বাবুল আক্তারকে। দামি জিপে চড়ে এক কাপড়ে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান তিনি। প্রথমেই তার মোবাইল ফোন জব্দ করেন পুলিশ কর্মকর্তারা। এই মামলার সে পরিকল্পনাকারী। প্রথম দিনের জিজ্ঞাসাবাদেই কান্নায় ভেঙে পড়েন বাবুল। এক পর্যায়ে সাবেক সহকর্মী এক কর্মকর্তার কাছে বাবুল জানতে চান তার কি করা উচিত। বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে যাচ্ছি, বিস্তারিত জানার পরে আপনাদের সাথে পরে আবার ঘটনার বিষয়ে আমরা আলোচনা করব। মামলার এজাহারে উল্লেখ করা হয় 1913 সালে কক্সবাজার কর্মরত থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গায়ত্রী অম্মার সিংয়ের সাথে। তখন বাবুল ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আর গায়ত্রী ছিলেন বিদেশি সংস্থা UNHCR এর ফিল্ড অফিসার। 2013 সালে 5 অক্টোবর বাবুলকে উপহার দেওয়া একটি বইতে গায়ত্রী লিখেছিলেন, উইথ মাই সিনসিয়ার লাভ, ইয়োর্স গায়ত্রী। গায়ত্রী বাবুলের একটি মোবাইলে 29 বার মেসেজ পাঠান। এইসব মিতু দেখে ফেলে এবং প্রমাণ হিসাবে রেখে দেয়। শুরু হয় মিতু বাবুলের সম্পর্কেও টানাপোড়েন। কক্সবাজার থাকা অবস্থায় 2013 সাল থেকে এই যে পরকীয়া প্রেমের সাথে জড়াই যায়, তাই নিয়ে পারিবারিক কলহ হয়। এই কলহের কারণে সে পরিকল্পিতভাবে তার এই সব আসামিদের নিয়ে সে তার স্ত্রীকে খুন করছে। অভিযুক্ত সাইফুল এবং আরও একজন স্বীকারোক্তি দিলে মামলাটি নাটকীয় মোড় নেয়। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 54 জনে পৌঁছেছে। এর মাঝে অন্তত 10 জন শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের 13 তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে। হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েল। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালায়। তার জবাবে ইসরায়েলে যে বিমান হামলা তা অব্যাহত রয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বোমার আঘাতে গাজা শহরের 13 তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি হামলার আশঙ্কায় শহরের অনেক বাসিন্দা আগেই নিরাপদ স্থানে সরে পড়েন। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ফিলিস্তিনের জনগণকে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে অবস্থান নেয়ার আহ্বান জানান। অপরদিকে ইসরায়েলের লর্ড শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন হামলা অব্যাহত থাকবে। আর হামাস বলছে ফিলিস্তিনিরা কেবল তাদের অস্তিত্ব ও অধিকার টিকিয়ে রাখতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ত্রাণ নিয়ে রাজনীতি করছে সরকার, অভিযোগ বিএনপির। 517 নেতাকর্মী নিখোঁজ হওয়ার দাবি। 5 মামলায় হেফাজতের মামুনুল আরও 5 দিনের রিমান্ডে। দেখছেন রাত 11টার 21 সংবাদ। খালেদা জিয়ার করোনা সংক্রমিত হওয়া, হাসপাতালে ভর্তি এবং সবশেষ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন সবকিছুই গোপন রাখার চেষ্টা করেছিল বিএনপি। খালেদা জিয়া করোনা পজিটিভ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রিপোর্ট ছড়িয়ে পড়লেও দীর্ঘক্ষণ চুপ ছিল বিএনপি। আবার বিদেশে পাঠাতে পরিবারের আবেদনের বিষয়টিও শুরুতে জানাতে চায়নি এ দলটি। বিএনপির এই গোপন গোপন খেলা অবাক করেছে রাজনীতি সচেতন মহলকে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা পরীক্ষার পর 11 এপ্রিল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা জিয়ার করোনা সংক্রমিত হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল বিএনপি। দায়িত্বশীল নেতারাও এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছিলেন খালেদা জিয়ার করোনা পরীক্ষা করাই হয়নি।
তবে করোনা পরীক্ষার রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আর অস্বীকার করতে পারেনি বিএনপি। সংবাদ সম্মেলন করে স্বীকার করেন বিএনপির মহাসচিব। আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন। মুখ খোলেন খালেদা জিয়ার চিকিৎসকরাও। এরপর 27 এপ্রিল রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখনও খালেদা জিয়ার প্রকৃত অবস্থা স্বীকার করেননি তারা। ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে আমাদের আরো কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। 3রা মে শ্বাসকষ্টের কারণে সিসিইউতে নেওয়া হয় বিএনপির নেত্রীকে। তখন বিএনপি জানায় খালেদা জিয়া খুবই অসুস্থ। খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আসুন আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এরপর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আবেদন করেন তার ছোট ভাই। সে আবেদনও করা হয় অনেকটা গোপনে। শুরুতেই এ বিষয়টি এড়িয়ে যান দলের নেতারা। পরিবারের আবেদনে খালেদা জিয়ার শাস্তি স্থগিত হয়, মুক্তির মেয়াদও বাড়ে। সবশেষ বিদেশে চিকিৎসার আবেদনও করে পরিবার। স্বাস্থ্যের অবস্থা থেকে শুরু করে বিদেশ যাত্রার আবেদন, সব ইস্যুতেই বিএনপির ভূমিকা কি, এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা মানবিক বলি দণ্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে সুচিকিৎসা নেয়ার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বেগম জিয়া চিকিৎসার ব্যাপারে সরকার নাকি নিষ্ঠুর এবং অমানবিক, কিন্তু পিতা বঙ্গবন্ধুর মতো তার সুকন্যা শেখ হাসিনার যে হৃদয় আছে সেটা বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে। আপনারা কিন্তু বেগম জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। সরকার ত্রাণের রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী পরিবারের সাথে দেখা করেন মির্জা ফখরুল। পরে বলেন, দেশের মানুষ এই সরকারের অধীনে নিরাপদ নয়। এখন পর্যন্ত বিএনপির 517 নেতাকর্মী নিখোঁজ হয়েছে দাবি করে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই দেশে কেউ নিরাপদ নয়। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে আপনার সাধারণ মানুষের জীবন, তাদের জীবিকা, এটা একেবারে রাজনৈতিক নেতা কর্মীদের তো বটেই, সাধারণ মানুষের কিন্তু এখন আপনার বিপর্যস্ত হয়ে পড়েছে। এই এত তো ত্যাগ, এত আপনার অশ্রু, এগুলো কখনো বৃথা যায় না। এটা অবশ্যই আপনার দানা বাঁধছে, বাঁধা শুরু হয়েছে। জনগণের যে আন্দোলন সংগ্রাম, তার মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট সরকারকে চলে যেতে হবে। প্রতিদিনের মতো আজও অসহায় দরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মহামারীর দুঃসময়ে উপহার পেয়ে ভীষণ খুশি হতদরিদ্র মানুষেরা। ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মাহমুদ হাসানের রিপোর্ট। আশকোনা এলাকায় ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, কোনো দুর্যোগেই বিএনপিকে জনগণের পাশে দেখা যায় না। আমরা এগিয়ে যাব আমাদের এই চলার পথে। ওই হেফাজত বলেন, জঙ্গি বলেন, অথবা বিএনপি জামাত যারাই অপরাজনীতি করবে, তাদের এই অপপ্রচারকে আমরা কখনোই, অপকর্মকে আমরা মেনে নেব না। করোনার মহাসংকটে প্রতিদিনের মতো অসহায় দুস্থদের ইফতার বিতরণ করেছে ঢাকা উত্তর যুবলীগ। ধানমন্ডি এলাকায় কয়েকশো মানুষকে রান্না করা ইফতার দেয়া হয়। ড্যামরার কাজলার পাড় এলাকায় কয়েকশো দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। উপহার সামগ্রী পেয়ে বেশ খুশি অসহায়রা। সবাই মিলে আমরা খাই। কাজ কোনো রকম একদিন করে দুদিন করতে পারি না, এই অবস্থা বহুত উপকার হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ এলাকার কাউন্সিলর কয়েকশো মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
সামাজিক সেবামূলক সংগঠন 10 টাকায় ক্ষুধা মেটাই। দেশের 12 জেলায় প্রতিদিন ছিন্নমূল পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বলেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে ঈদ উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার প্রায় 7,000 হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন নূরনবী চৌধুরী শাওন। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর সহ অন্যান্যরা। রমজানের শেষ দিনগুলোতেও আয়োজনের কমতি নেই ইফতার বাজারে। পুরান ঢাকার শাহী ঘরানা কিংবা আধুনিক স্ট্রিট ফুড আদলের ইফতার সামগ্রী বাজারে নেই এমনটা ঘটেনি এই করোনা কালেও, তবে ক্রেতার সংখ্যা কিছুটা কম। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পুরান ঢাকার চকবাজার, প্রতি রমজানে বাহারি সব ইফতার সামগ্রীর মেলা বসে যেখানে, সেই পুরনো হাঁক বাহারি খাবারের বাহারি নামেরও সেই পুরনো জপমালা। তবে সময় কিছুটা প্রতিকূলে খোলা বাজারে এই করোনাকালে ইফতার সামগ্রী বিক্রির জন্য। 2 বছর ধরে আমাদের করোনার কারণে মেলা হচ্ছে না, এই জন্যে আমাদের চকবাজারের যে পুরানা ইফতারির যে ঐচিত্র্য এটা চলে গেল। এত রকমারি ইফতারি ঢাকা শহরে এটাই প্রথম ব্রিটিশ আমল থেকে যে ইফতারের বাজার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই বেচা বিক্রি চলছে এসব খোসা ছাড়ানো ফলফলাদির। সমস্যা তো হচ্ছে না। খোলাই তো কাইটা নেই, ইয়া নেই, আনারস নেই, পেঁপে নেই, আল্লাহর রহমতে তো কোনো কিছু হয় না। তো আর আমাকে এদিকে ঢাকা মালটা কম বিকে, ঢাকা এটা ঢাকা যদি রাখুম পলিথিন উপরে দিলে কাস্টমার আসবে না। বছর দুয়েক আগেও দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এই বাজারে, আর এখন 800 টাকা কেজির মধ্যে পাইতাছি, আপনি 1200 জিনিস তো দেখবেন, আসমান জন্য পার্থক্য আছে জিনিসের ভিত্তিতে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার বাজার এটা চকবাজার, ঠিক আছে। এবছর করোনার জন্য আসলে বাজারটা ওইভাবে মিলে নাই, তারপরেও আমরা যারা আগের থেকে এটার সাথে অভ্যস্ত তারা মাঝে মাঝে আইসা বিভিন্ন আইটেম এখান থেকে কিনি। রমজান শেষেও কিছু খাবার তো প্রতিদিনই থাকবে, ঐতিহ্য বলে কথা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে পৃথক 5 মামলায় হেফাজত নেতা মামুনুল হককে 15 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল আদালতে যুক্ত হন মামুনুল হক। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও সিআইডি 38 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 মামলায় 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে জান্নাতারা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাও রয়েছে। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁ থানায় 3টি ও সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলার শুনানি হয়েছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। পৃথক সড়ক দুর্ঘটনায় এক র্যাব সদস্য সহ নিহত 7, আহত 8 জন। বিশ্ব নেতাদের গাফিলতিতেই করোনায় মৃত্যু বাড়ছে। ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে 44 দেশে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাত 11টার 21 সংবাদ। 3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক র্যাব সদস্য সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 8 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদীর সৃষ্টিগড় এলাকায় ভৈরব থেকে ঢাকামুখী একটি বাসের সাথে সিলেটগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে চালক সহ মাইক্রোবাসটি 3 আরোহী নিহত হয়, আহত হয় 5 জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভবানীপুর এলাকায় থেমে থাকা র্যাবের গাড়িতে মাইক্রোবাস ধাক্কা দিলে র্যাবের এক সদস্য সহ 2 জন নিহত হয়, আহত হন 3 র্যাব সদস্য। আহতদের হেলিকপ্টারে ঢাকার CMH-এ পাঠানো হয়েছে। বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদীতে মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে মাহিন্দ্রার 2 যাত্রী নিহত হয়, আহত হয়েছে 1 জন। করোনা সংক্রমণের শুরু থেকেই 1 বছরেরও বেশি সময় ধরে ক্লান্তিহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পরিবার থেকে দূরে রয়েছেন,
আছে সংক্রমণের ভয়, তারপরও দিনরাত এক করে হাসি মুখে সেবার ব্রতে অটল তারা। ঈদ, পূজা সব উৎসবই রোগীদের সাথে। মনের উপর চাপ আসাটাও স্বাভাবিক, তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও জরুরি। দেখুন স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সংক্রমণের দ্বিতীয় ঢেউ কিছুটা স্বস্তি দিলেও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেছে ঠিকই, কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই অতন্দ্র প্রহরীর ভূমিকায়। রোগীদের সারিয়ে তুলতে চেষ্টার কমতি নেই। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের করিডোরে 2 ইন্টার্ন চিকিৎসক শাশ্বত চন্দন, আনিকা ইবনাত শামা এবং অনারারি মেডিকেল অফিসার কৃপা বিশ্বাসের সিলেটি গানের সাথে নাচ ভাইরাল হয়। কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ? পেছনের গল্প জানালেন 2 ইন্টার্ন চিকিৎসক। যে করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এতে দেখা যাচ্ছে আমাদের যারা ডাক্তার সমাজ আছে তাদের অনেকেই দেখা যাচ্ছে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ছে, কারণ তাদের নিয়মিত কাজ করতে হচ্ছে, অনেকে করোনায় আক্রান্ত হচ্ছে, সহকর্মী আছে, এদের যদি কিছুটা যদি মানসিকভাবে প্রশান্তি দিতে পারি, সেজন্যই আমাদের এই সামান্য আমাদের অনুপ্রেরণা থেকেই আমরা এই নাচটি করা। চিকিৎসকরা, রোগীরা, সব মানুষেরাই একটু হতাশার মধ্যে আছেন, সবার মধ্যেই একটা ডিপ্রেশন এসে পড়েছে। তো আমার মনে হয় এই ভিডিওটা দিয়ে আমরা এই সবার একটু মানসিক এই যে হতাশাটা, ডিপ্রেশনটা কাটানোর জন্য এই ভিডিওটা অনেক ক্ষেত্রেই ভূমিকা পালন করেছে, তাই আমরা খুবই আনন্দিত। মহামারী মোকাবেলায় রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ডাক্তারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও জরুরি হয়ে উঠেছে। যারা কিনা সেবা নিচ্ছেন তারাও কিন্তু কিছুটা দায়িত্ব রয়েছে যে এনকারেজ করা, যে ডক্টর যে কাজ করছে সেটাকে অ্যাকনলেজ করা, যে হ্যাঁ আসলে একটা প্রশংসনীয় কাজ করছেন, সেবা দিচ্ছেন সব কিছু ফেলে এবং জরুরি প্রয়োজনে। তো ওই লেভেল থেকে যখন তাদেরকে অ্যাকনলেজ করা হবে, এটাকে ভালো চোখে দেখা হবে এবং কিছু যেটা আমরা বলি প্রশংসা করা হবে, তখন তারা আরও উৎসাহিত হবে। এবারের ঈদও রোগীদের সাথেই কাটবে করোনা চিকিৎসকদের। সেবার ব্রত আর সবার ভালোবাসাই যেন ঈদের আনন্দ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। করোনা দুর্গত 5,000 পরিবারকে 35 লাখ টাকার খাদ্য সহায়তা দিচ্ছে বিকাশ। সেনা কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে ঈদের আগেই দুস্থ পরিবারগুলোর মাঝে পৌঁছে যাবে এই খাদ্য সহায়তা। সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিরেক্টর জেনারেল ওয়েলফেয়ার এয়ার কমোডোর এম মঈনুদ্দিন এর হাতে সহায়তার এই খাদ্য সামগ্রী তুলে দেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার ডিরেক্টর জেনারেল মার্কেটিং কমোডোর মাহমুদ হোসেন, ডিরেক্টর জেনারেল HR ব্রিগেডিয়ার জেনারেল মির্জা মোহাম্মদ এনামুল হক এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। শেষ করব রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ঈদ, কাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। ঘাটে হুড়োহুড়ি, ফেরিতে ভিড়ের চাপে 5 জনের মৃত্যু। হাতের মুঠোয় জীবন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। এলো চীনের উপহারের 5 লাখ টিকা। করোনা সংক্রমণের হার সাথে ঘরে আরও 40 মৃত্যু। মৃত্যু হত্যা মামলায় নতুন মোড়, সাবেক SP বাবুল আক্তার 5 দিনের রিমান্ডে। গাজা ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ নিহত সংখ্যা বেড়ে 54, সহিংসতা বাড়ছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।